আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 554তম ক্লাস। এই 554তম ক্লাসে আমরা অনলাইনে নবম রেক্স কর্মশালার চতুর্থ দিনে 9 নাম্বার স্লাইড শিখব। রেপার্টরিকরণ সহজ। আমরা যে 20টি স্লাইড শিখব এক এক করে। আজকে চতুর্থ দিনে নবম স্লাইড থেকে শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে আট নাম্বার যে স্লাইডটি শিখছিলাম, সেই 8 নাম্বার স্লাইডটির বিষয় কি ছিল যাদের জানা আছে লিখে জানান। 8 নাম্বার স্লাইডটি কি ছিল? 8 নাম্বার স্লাইডটি কি ছিল যাদের জানা আছে লিখে জানান। 8 নাম্বার স্লাইড। আট নাম্বার স্লাইডটি কি ছিল যাদের জানা আছে লিখে জানান। 8 নাম্বার স্লাইড। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যারা ক্লাসে অবস্থান করছেন আমাকে একটু লিখে জানান। 552তম ক্লাসে নবম রেক্স কর্মশালার তৃতীয় দিনে আমরা কততম স্লাইড শিখছিলাম এবং তার বিষয়বস্তু কি ছিল? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে আমার জবাব দেন। যে বলছেন রুব্রিকের চিত্র, সাব রুব্রিকের চিত্র, জি সাব রুব্রিকের চিত্র ছিল 8 নাম্বার। 7 নাম্বারটি কি ছিল? 7 নাম্বারটি কি ছিল? স্লাইড নাম্বার 7 কি ছিল? সাব রুব্রিক সাজানো এবং সাপের সাপ সাজানো। 8 নাম্বারের সাব রুব্রিকের চিত্র। ধন্যবাদ, সবারই মনে আছে দেখা যায় আলহামদুলিল্লাহ। সাব রুব্রিকের চিত্র, সাব রুব্রিকের চিত্র। আপনাদের এই সাব রুব্রিকের চিত্র উপরে আর কোনো প্রশ্ন, সাব রুব্রিক বুঝতে কোনো সমস্যা এমন যদি কিছু হয় আমাকে এক্ষুনি লিখে জানাতে পারেন। সাব রুব্রিকের চিত্র এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা সাব রুব্রিক বুঝতে পারেন না এমন যদি কারো হয় তাহলে আমাকে এক্ষুনি লিখে জানান। সাব রুব্রিকের চিত্র সম্পর্কে 8 নাম্বার স্লাইড এই বিষয়ে আপনাদের কিছু জানা থাকলে এখনই লিখতে পারেন। আব্দুল মালিক সিলেট থেকে, ধন্যবাদ। সাবের সাব এসকে সালাম। সাব রুব্রিকের 7 নম্বরে সাব এবং সাবের সাব সাজানো, আর 8 নাম্বারটি হচ্ছে সাব রুব্রিকের চিত্র। এই সাব রুব্রিকের চিত্রের মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন। সাব রুব্রিক বুঝতে কোনো সমস্যা হলে লিখতে পারেন। নাই, যেহেতু সাব রুব্রিকের উপর কোনো প্রশ্ন নেই তাহলে আমরা সামনে যেতে পারি। এবার 9 নাম্বার। 9 নম্বরে হচ্ছে গ্রেড।
9 নাম্বার স্লাইডটি হচ্ছে গ্রেড। অডিয়েন্স, আমরা কিন্তু ক্যান রেপার্টরি কিভাবে ব্যবহার করব তা শিখছি। সেই হিসাবে বলতে হয়, তাহলে আমরা ক্যান রেপার্টরি গ্রেডগুলো দেখব। ক্যান রেপার্টরিতে কয়টি গ্রেড আছে সেই নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আগে জানতে চাই গ্রেড কাকে বলে। রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ওষুধগুলিকে যেভাবে বিন্যস্ত করা হয় বা সাজানো হয়, যদি ক্যান রেপার্টরি দিয়ে বলি, ক্যান রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ওষুধগুলিকে 3টি গ্রেডে সাজানো বা উল্লেখ করা হয়েছে। আবারও বলছি, গ্রেড। ক্যান রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ঔষধগুলিকে 3টি গ্রেডে সাজানো বা উল্লেখ করা হয়েছে। ক্যান রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ঔষধগুলিকে 3টি গ্রেডে সাজানো বা উল্লেখ করা হয়েছে। এটার নাম হচ্ছে গ্রেড। সম্মানিত উপস্থিতি, ঔষধের গ্রেড হওয়ার জন্য বা গ্রেড নিয়ে আলোচনা করতে যে আপনাকে দুটি কথা মাথায় রাখতে হবে। ঔষধ ও রুব্রিকের গুরুত্ব, ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে 3টি গ্রেডে সাজানো হয়েছে ক্যান রেপার্টরিতে ঔষধগুলিকে। 1 নাম্বার ফার্স্ট গ্রেড, 2 নাম্বার সেকেন্ড গ্রেড, 3 নাম্বারে থার্ড গ্রেড। 3টি গ্রেড ক্যান রেপার্টরিতে ঔষধগুলিকে 3টি গ্রেডে সাজানো হয়েছে। 1 নাম্বার ফার্স্ট গ্রেড, 2 নাম্বার সেকেন্ড গ্রেড, 3 নাম্বার থার্ড গ্রেড। এবার আমরা শিখতে চাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রেড কি। যে ওষুধগুলো প্রথম অক্ষর বড় হাতের এবং সম্পূর্ণ ওষুধটি মোটা অক্ষরে সাধারণভাবে লেখা, যে ওষুধটার প্রথম অক্ষরটি বড় হাতের, সব কয়টি ওষুধ মোটা অক্ষরে লেখা এবং সাধারণভাবে প্রথম অক্ষরটি বড়, সাধারণভাবে লেখা, সাথে থাকবে মোটা অক্ষরে। মোটা সাধারণভাবে বলতে খাড়া। প্রথম অক্ষরটি বড় হাতের, বাকিগুলি ছোট হাতের। ওষুধটি থাকবে খাড়াভাবে ও মোটা অক্ষরে লেখা, মোটা। এটার নাম হচ্ছে ফার্স্ট গ্রেড, যার গাণিতিক মান 3। ক্যান রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ওষুধগুলিকে 3টি গ্রেডে সাজানো বা উল্লেখ করা হয়েছে। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেড ওষুধগুলি প্রথম অক্ষরটি বড় হাতের, বাকিগুলি ছোট হাতের অক্ষর। ওষুধটি হবে বোল্ড, সাধারণভাবে লেখা, যার গাণিতিক মান 3। সেকেন্ড গ্রেড, ইটালিক বা বাঁকা অক্ষরে লেখা, যার গাণিতিক মান 2। ইটালিক বা বাঁকা অক্ষরে লেখা, যার গাণিতিক মান 2। 3 নাম্বার থার্ড গ্রেড, স্বাভাবিকভাবে চিকন অক্ষরে লেখা, যার গাণিতিক মান 1। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে জানতে চাই ফার্স্ট গ্রেডে ওষুধটির কয়টি বৈশিষ্ট্য রয়েছে ও কি কি। ফার্স্ট গ্রেডে ওষুধটির কয়টি বৈশিষ্ট্য রয়েছে? ফার্স্ট গ্রেডে ওষুধটির কয়টি বৈশিষ্ট্য রয়েছে এবং কি কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির কয়টি বৈশিষ্ট্য রয়েছে এবং কি কি? 1 নাম্বার, প্রথম অক্ষরটি হতে হবে বড় হাতের, বাকিগুলি ছোট অক্ষর, থাকবে বোল্ড, নরমাল ভাবে লেখা, গাণিতিক মান 3। সেকেন্ড গ্রেড, ইটালিক বা বাঁকা অক্ষরে লেখা, যার গাণিতিক মান 2।
থার্ড গ্রেড, চিকনভাবে চিকন অক্ষরে স্বাভাবিকভাবে লেখা, যার গাণিতিক মান 1। এবার আসুন, যাদের কাছে রেপার্টরি বইটি আছে এবার বইটি খুলুন। যাদের কাছে রেপার্টরি বইটি আছে একবার খুলুন। 303 পৃষ্ঠার ডান কলামে রাইটে আসুন। এখানে কয়টি ফার্স্ট গ্রেডে ওষুধ রয়েছে একটু লিখে জানান। 303 পৃষ্ঠার ডান কলামে রাইট উপরের দিকে রাইটের মধ্যে কয়টি ওষুধ ফার্স্ট গ্রেডে রয়েছে, কয়টি ওষুধ ফার্স্ট গ্রেডে রয়েছে লিখে জানান। তিনশো 3 পৃষ্ঠার ডান কলামের উপরের দিকে রাইটের মধ্যে কয়টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে? তাড়াতাড়ি লিখুন। তিনটি। এবার দেখেন রাইটের নিচে দেওয়া আছে লাইন অন ইট ml। এই যে ল্যাকেসিস ওষুধটি কোন গ্রেডের? লাইন অন ইট ml, সামনে ল্যাকেসিস ওষুধটি রয়েছে, এই ল্যাকেসিস ওষুধটি কোন গ্রেডের? তাড়াতাড়ি লিখুন, কোন গ্রেড? লাইন অন ইট ml, ল্যাকেসিস ঔষধটি কোন গ্রেড? সিপাত হোমিও। 33,333। তিনটি। আমি রাইটের নিচে বলছি লাইন অন ইট ml, সামনে রয়েছে ল্যাকেসিস, এই ল্যাকেসিস ঔষধটি কোন গ্রেডের? ল্যাকেসিস ঔষধটি কোন গ্রেডের? বাকিবিল্লাহ, ল্যাকেসিস ঔষধটি কোন গ্রেডের? গাজী সাব্বির আহমদ দিচ্ছে সেকেন্ড গ্রেড, আবু হুরায়রা দিচ্ছেন থার্ড, তিনটা লেখছেন। আব্দুর রহমান দ্বিতীয় গ্রেড, তৌহিদুল ইসলাম দ্বিতীয় গ্রেড। এই লাইনের উপরে দেন লেফটে দুইটি ওষুধ রয়েছে, ব্রাইটাকার কোন গ্রেড? ব্রাইটাকার কোন গ্রেড? লাইনের উপরে দেন লেফট দেওয়া আছে, দেন লেফট, ব্রাইটাকার কোন গ্রেড? ব্রাইটাকার ওষুধটি কোন গ্রেডের? ব্রাইটাকার ওষুধটি কোন গ্রেডের? ব্রাইটাকার ওষুধটি কোন গ্রেডের? রাইট দেন লেফট, ব্রাইটাকার কোন গ্রেড? রাইটের নিচে দেন লেফট, ব্রাইটাকার কোন গ্রেড? ব্রাইটাকার কোন গ্রেড? গাজী সাব্বির আহমদ লিখছেন থার্ড গ্রেড। আর কেহ নাই? এসকে সালাম লিখছেন ফার্স্ট গ্রেড। ওমা কি বলে? এই যে ডাক্তার সাহেব বললেন কি? সাইদা আক্তার লিখছেন থার্ড গ্রেড, আবু হুরায়রা থার্ড গ্রেড,
তাহলে লাইকোপোডিয়ামটা কোন গ্রেড? ব্রাইটা কার্ভের সামনে লাইকোপোডিয়াম। আব্দুর রহমান আবার লিখছেন ফার্স্ট গ্রেড, ঘটনাটা কি? লাইকোপোডিয়াম কোন গ্রেড? আই পেন রাইট দেন লেফট, ব্রাইটা কার্ভ থার্ড গ্রেড, বুঝলাম। লাইকোপোডিয়াম কোন গ্রেড? লাইকোপোডিয়াম। লিপি মাহমুদ সেকেন্ড গ্রেড, ধন্যবাদ। এই মুহূর্তে যারা লাইভে আছেন আমাকে একটু লিখে জানান গ্রেড বুঝতে সমস্যা হবে কিনা। গ্রেড বুঝতে কোনো সমস্যা আছে কিনা লিখুন। গ্রেড বুঝতে কোনো সমস্যা আছে কিনা লিখুন। ধন্যবাদ। আমরা 10 নম্বর স্লাইডে যাওয়ার আগে একটু গল্প করে নেই। এই মুহূর্তে যারা লাইভে আছেন আমাকে একটু লিখে জানান যে আজকে সর্বশেষ আমার আইডিতে যে পোস্টটি দিয়েছি সেই পোস্টটির নাম কি? আজকে সর্বশেষ আমার আইডিতে যে পোস্ট দিয়েছি সেই পোস্টের নাম কি? পোস্টের শিরোনাম কি ছিল? আজকে যে পোস্টে দিয়েছি সর্বশেষ পোস্ট, এই পোস্টের শিরোনাম কি ছিল? যারা দেখেছেন দ্রুত লিখুন। যারা দেখেছেন দ্রুত লিখুন। ঠিক বলছে তো, এটার পরে আরেকটা দিয়েছি। আজকের প্রথমটা হলো ঠিক বলছে তো, আজকে দ্বিতীয়টার নাম হলো হা কিংবা না। হা কিংবা না। হা কিংবা না এর সারমর্ম কিংবা এর মধ্যে কি বোঝাতে চেয়েছি যদি জানা থাকে একটু লিখুন। হা কিংবা না এই কথা দ্বারা কি বোঝাতে চেয়েছি যদি আপনাদের জানা থাকে একটু লিখুন। রুগীলিপিতে হা কিংবা না এই কথা দ্বারা কি বোঝাতে চেয়েছি যদি জানা থাকে একটু লিখুন। যদি পড়ে থাকেন একটু লিখুন। yes or no, yes or no এই কথা রুগীলিপিতে, এই কথা এই শিরোনাম দিয়ে রুগীলিপিতে কি বোঝাতে চেয়েছি যদি আপনাদের জানা থাকে একটু লিখে জানান। যদি বিষয়টি জেনে থাকেন, বুঝে থাকেন তাহলে একটু লিখে জানান। হা কিংবা না এর সারমর্মটা যদি জানা থাকে একটু লিখে জানান। রোগীলিপি করার সময় রোগীকে এমন প্রশ্ন করা যাবে না যে প্রশ্নের আলোকে রোগী হা কিংবা না দিয়ে জবাব দিতে পারে। যেমন আপনি রোগীকে যদি প্রশ্ন করেন আপনি ডান কাতে ঘুমান কিংবা আপনি কাত হয়ে ঘুমান, রোগী হা কিংবা না বলবে। আপনি কাত হয়ে ঘুমান
হ্যাঁ কিংবা না এমন বলে জবাব দিয়ে দিবে। আর যদি আপনি প্রশ্ন করেন আপনি কিভাবে ঘুমান, ঘুমের পজিশনটা কি, চিত হয়ে, কাত হয়ে, উপর হয়ে, কিভাবে কোন অবস্থায় আপনি ঘুমান, তখন রোগী হ্যাঁ কিংবা না বলে কোনো জবাব দিতে পারবে না। তখন রোগী যেটা তার বাস্তব শোয়ার অবস্থা সেটাই তাকে বলতে বাধ্য হবে। তখন হয়তো রোগী বলবে আমি ডান কিংবা বাম কাতে ঘুমাই, অথবা কাত হয়ে শুইতে পারি না, আমি চিত কিংবা উপর হয়ে ঘুমাই। আপনি যদি তাকে প্রশ্ন করেন আপনি ডান কাতে ঘুমান অথবা বাম কাতে ঘুমান, আপনি কাত হয়ে ঘুমান, রোগী হ্যাঁ কিংবা না বলে জবাব দিয়ে দিবে সহজভাবে। আপনাকে খুশি করার জন্য অথবা তার অলসতার জন্য আপনাকে হ্যাঁ কিংবা না বলে জবাব দিয়ে দিবে। এই হ্যাঁ কিংবা না জবাবের কারণে রোগীর সঠিক তথ্য খুঁজে বের করা যাবে না, সঠিক তথ্য রোগী লিপিতে আসবে না, রোগীর চিত্রাঙ্কন হবে ভুল, ওষুধ নির্বাচন হবে ভুল, রোগী আরোগ্য হবে না। আরোগ্যের পথে অন্তরায়ের জন্য রোগীকে এমন প্রশ্ন করা যাবে না যে প্রশ্ন রোগী হ্যাঁ কিংবা না দিয়ে জবাব দিতে পারে। এমনভাবে প্রশ্ন করা যাবে না যে প্রশ্নের জবাব রোগী হ্যাঁ কিংবা না দিয়ে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা, এই যে রোগীকে হ্যাঁ কিংবা না দিয়ে রোগীকে প্রশ্ন করা যাবে না, এটা অর্গাননের কততম সূত্রে এই কথা বলা হয়েছে? যদি আপনাদের জানা থাকে আমাকে একটু সূত্র নাম্বারটা বলে দিবেন। যদি আপনাদের জানা থাকে রোগীকে হ্যাঁ কিংবা না জবাব দিতে পারে রোগী, এমনভাবে রোগীকে প্রশ্ন করা যাবে না। এই আলোচনা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান কত নাম্বার অ্যাপরিজমে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, আমরা কিভাবে প্রশ্ন করব রোগীকে, এই নির্দেশনা উনিও দিয়েছিলেন। সেই নির্দেশনা অর্গাননের কত নাম্বার অ্যাপরিজমের মধ্যে? যদি আপনাদের জানা থাকে অ্যাপরিজমটি একটু লিখে জানাবেন। অ্যাপরিজমটি সম্ভবত 87, একটু মিলিয়ে নেবেন, সম্ভবত 87। হ্যাঁ কিংবা না এর পূর্বে আরেকটি, তার আগে সকাল দিকে আরেকটি পোস্ট দিয়েছিলাম, দুপুরের দিকে আরেকটি পোস্ট দিয়েছি। রোগী ঠিক বলছে তো? এই রোগী ঠিক বলছে তো, এটা দিয়ে আপনারা কি বুঝেছেন? যারা পড়েছেন আপনারা কি বুঝেছেন একটু লিখে জানান। রোগী ঠিক বলছে তো? রোগী ঠিক বলছে তো? এখানে কি বোঝাতে চেয়েছি একটু লিখে জানান। শিরোনামটি ছিল রোগী ঠিক বলছে তো। জি, ওয়ালাইকুম সালাম। রোগী ঠিক বলছে তো, এই শিরোনামে কি বোঝাতে চেয়েছি যদি জানা থাকে একটু লিখে জানান। আপনাদের সময় নেই, আমি একটু পরে শুনিয়ে দেই। কোন রোগী যখন তার রোগ যন্ত্রণা অতিরঞ্জিতভাবে প্রকাশ করে তখন চিকিৎসকের করণীয়, রোগী যখন তার কষ্টের কথা অতিরঞ্জিতভাবে অনেক সাজিয়ে গুছিয়ে অনেক কাগজে বিনতি করে চিকিৎসককে যখন বলেন, ঠিক ওই মুহূর্তে চিকিৎসকের করণীয় কি? এই বিষয় লেখা হয়েছে। অ্যাপরিজমটি 87 মনে হয়।
আচ্ছা, এখন যেটা বলছি ঠিক বলছেন তো? কোন রোগী যখন তার রোগ যন্ত্রণা অতিরঞ্জিত ভাবে প্রকাশ করে তখন চিকিৎসকের করণীয়, রোগীর রোগ বর্ণনায় যে কষ্টটি অতিরঞ্জিত বলে মনে হবে সেই কষ্টটি সম্পর্কে রোগী থেকে একাধিকবার জানতে হবে। প্রথমবার কিভাবে বর্ণনা দিয়েছে, দ্বিতীয়বার কিভাবে, তৃতীয়বার কিভাবে, একাধিকবার তার ওই কষ্টটির বর্ণনা নিতে হবে। রোগীর বর্ণনা একই সমস্যা একাধিকবার বর্ণনা করতে গিয়ে যদি রোগী তার মধ্যে যদি অসামঞ্জস্যতা পাওয়া যায় তখন চিকিৎসক নিজেই সিদ্ধান্ত নেবেন তার একাধিকবার বর্ণনার সমন্বয় করে সমস্যাটি চিকিৎসক নিজে তার ইচ্ছা মতো লিখবেন, যা বুঝেছেন তা লিখবেন। রোগী যে কষ্টটি অতিরঞ্জিত বলছেন সেই কষ্টটি হয়তোবা রোগীকে বেশি ভোগাচ্ছে, তাই তিনি এভাবে বর্ণনা দিচ্ছেন। রোগী যেই লক্ষণটিতে বেশি কষ্ট পাচ্ছেন সেই কষ্টটির ক্ষেত্রেই এভাবে বর্ণনা দিয়ে থাকেন। 4 নাম্বার, রোগী যে কষ্টটি অতিরঞ্জিত বলছেন সেই কষ্টটি রোগীর কাছে অতিশয় অসহিষ্ণু, অসহ্যকর এমনটাও হতে পারে। 5 নাম্বার, পাগল ভান করা রোগী যারা বাড়িতে মিথ্যা বাড়িয়ে কথা বলতে অভ্যস্ত, পাগল ভান করা রোগী কথা বাড়িয়ে বলতে যারা অভ্যস্ত তাদের সব কথা বিশ্বাস করা যাবে না, তাদের সব কথা বিশ্বাস করা যাবে না। মোট কথা, রোগীদের সমস্যাটি প্রকৃত ভাবটা, মূল লক্ষণটি খুঁজে বের করা হচ্ছে একজন চিকিৎসকের ব্রত। সম্মানিত উপস্থিতি, এখন যে ঠিক বলছে কিনা রোগী ঠিক বলছে কিনা, এটা কত নাম্বার অ্যাপরিজম যদি জানা থাকে একটু বলে দিবেন। আমার সম্ভবত এটা 96 অ্যাপরিজম, সম্ভবত একটু মিলিয়ে নেবেন। রোগী ঠিক বলছে তো? রোগী অতিরঞ্জিত করে যদি বলে ভাই আপাতত ক্লাস করেন, দুঃখের কথা পরে শুনবো। এই দুঃখ আপনার একা না, এই দুঃখ আমাদেরও, এটা সকলের দুঃখ। সম্মানিত উপস্থিতি, আজকের যে 2টি পোস্ট দিয়েছি আপনারা ক্লাস থেকে বের হয়ে যারা পড়েন নাই এই 2টি পোস্ট পড়ে নেবেন এবং অ্যাপরিজম কত, কোনটার অ্যাপরিজম কত আপনারা একটু সঠিকটা লিখে জানাবেন। এবার আসি আমরা আমাদের মূল কাজে। স্লাইড নাম্বার 10, স্লাইড নাম্বার 10, 37টি চ্যাপ্টার। স্লাইড নাম্বার 10, 37টি চ্যাপ্টার। এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের মধ্যে কয়জন আছেন এই 37টি চ্যাপ্টার এক শ্বাসে কিংবা 2 শ্বাসে বলতে পারবেন? এমন যারা আছেন একটু হাত তোলেন তাড়াতাড়ি। মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হেয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ, থ্রোট, এক্সটার্নাল থ্রোট, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ব্লাডার, কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন, জেনিটালিয়া, ফিমেল, লেনিস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন, কফ, এক্সপেক্টোরেশন, চেস্ট, ব্যাক, extremities, sleep, chill, fever, perspiration, skin, genitis। দ্রুত কে বলতে পারবেন? কয়জন আছেন একটু লিখে জানান। শিপাত হোমিও ঠিক বলছে কিনা রোগী অতিরঞ্জিত? এটা
এরপরে যে নাম্বার 96, ধন্যবাদ। আরেকটু আমি মিলিয়ে নেব। কে আছেন 37টি চ্যাপ্টার 1-2 শ্বাসে বলতে পারেন? একটু তাড়াতাড়ি লিখে জানান কে কে আছেন 37টি চ্যাপ্টার। যারা পারেন না তাদের জন্য আজকে আমি কাজ করব। যারা যারা পারেন একটু দ্রুত হাত তোলেন তাড়াতাড়ি। কে কে পারেন 37টি চ্যাপ্টার? এই মুহূর্তে কে বলতে পারবেন? আমি যদি আপনার কাছে চলে আসি আপনি পারবেন কিনা দেখি। 37টি চ্যাপ্টার কে কে আছেন 1-2 শ্বাসে বলতে পারেন? কে কে আছেন তাড়াতাড়ি লিখুন। বিসমিল্লাহ হোমি হল, আরিফুল ইসলাম রাজ, আলাউদ্দিন। আর কে আছেন লিখুন। এবার লিখুন যারা এই 37টি অধ্যায় এই মুহূর্তে যারা লাইভে আছেন 37টি অধ্যায় আপনাদের জানা নেই এমন যারা আছেন আপনারা একটু হাত তুলুন। 37টি অধ্যায় যাদের জানা নেই তারা হাত তুলুন তাড়াতাড়ি। 37টি অধ্যায় যাদের জানা নেই একটু দ্রুত হাত তুলুন। 2 শ্বাসে আলাউদ্দিন, খাদিজা পারবে। জি, আর কে আছেন এই মুহূর্তে কে বলতে চান দেখি কে আছেন? এই মুহূর্তে কে বলতে পারেন হাত তোলেন, এক্ষুনি আমি চলে আসব। একজন পাওয়া গেল, জানা নেই। আর কে আছেন জানা নেই? 37টি অধ্যায় জানা নেই, আর কে আছেন? মুজাম্মেল হক জানা নেই, 2 জন। আর কেহ? রেজওয়ানুর রহমান জানা নাই। আর কেহ? আজকে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। এখন শুধু আমি একবার বলবো, এখনই আপনাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা যদি ক্যান রেপার্টরি 37 চ্যাপ্টার পড়তে যাই তাহলে 1 নম্বরে আমরা দেখতে পাবো মাইন্ড। 1 নম্বরে দেখতে পাবো মাইন্ড। একেবারে বইটার শুরুর দিকে আমরা মাইন্ড পাবো। মাইন্ডের পরে আমরা দেখতে পাবো ভার্টিগো। মাইন্ডের পরে দেখতে পাবো ভার্টিগো। তাহলে এবার যদি আমি বলি সবার উপরে আমরা যদি দাঁড় করে রাখি, হাত দিয়ে দেখাচ্ছি, 1 নম্বরে মাইন্ড, সবার উপরে মাইন্ড। 2 নম্বরে ভার্টিগো। হাতটা দ্রুত ঘোরান সবাই, যাদের জানা নেই আমার সাথে চেষ্টা করুন। 1 নম্বরে মাইন্ড, 2 নম্বরে ভার্টিগো। 2 নম্বরে ভার্টিগো, 1 নম্বরে মাইন্ড, 2 নম্বরে ভার্টিগো। বইটা যখন আমরা প্রথমে খুলবো একবারে শুরুতে পাবো মাইন্ড, তারপরেই পাবো ভার্টিগো। মাথা যদি ঘোরাতে হয়, আমি মাঝে মধ্যে গল্প করে বলি মাথা ঘোরাতে হলে মাথা দরকার, তাহলে ভার্টিগোর পরে পাবো আমরা হেড। ভার্টিগোর পরে পাবো হেড। 1 নম্বরে মাইন্ড, 2 নম্বরে ভার্টিগো, 3 নম্বরে হেড। হেড থেকে একটু নিচে নামলে পাবো আই। আইয়ের কাজ ভিশন। একটু নিচে নামলে এয়ার। এয়ারের কাজ হচ্ছে হেয়ারিং। একটু নিচে নামলে পাবো নোজ। ফার্স্ট হলো মাইন্ড, সেকেন্ড ভার্টিগো, থার্ড হেড, ফোর্থ
আই, 5 ভিশন, 6 এয়ার, 7 হেয়ারিং, 8 নোজ। 8টি পেলাম। যখন আপনি মাথা পাচ্ছেন, চোখ পাচ্ছেন, কান পাচ্ছেন, নাক পাচ্ছেন, এবার একটা ফেজের মতো হয়ে যাচ্ছে, ফেজ। এবার পাচ্ছেন, এবার হলো ফেজ। মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হেয়ারিং, নোজ, ফেজ। মাউথ ছাড়া ফেজ হয় না, মাউথ। দাঁত ছাড়া মাউথ হয় না, এবার টিথ। মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হেয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ। এবার বলুন কয়টা হলো? এই মুহূর্তে যারা লাইভে আছেন এবার লিখেন কয়টা হলো। আবার বলছি দেখেন, মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হেয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ। কয়টা হলো? 11টি। আপনারা সবাই জানেন দাঁতের ধর্ম হচ্ছে চিবানো। দাঁতের ধর্ম চিবানো। দাঁত যখন চিবাবে কোনো খাবার, সেটা আপনি স্টোমাকে পাঠাবেন তো, তাহলে দাঁতের পরে হবে থ্রোট। হাতটা চাপে একটু দিয়ে দেন, থ্রোট, থ্রোট। এবার হবে এক্সটার্নাল থ্রোট, থ্রোট, এক্সটার্নাল থ্রোট, থ্রোট, এক্সটার্নাল থ্রোট। এক্সটার্নাল থ্রোট পর্যন্ত 13টি। থ্রোট, এক্সটার্নাল থ্রোট। মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হেয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ, থ্রোট, এক্সটার্নাল থ্রোট। খাবার যাচ্ছে স্টোমাকে, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল। সম্মানিত উপস্থিতি, স্টুল পর্যন্ত কয়টি চ্যাপ্টার? এবার লিখুন স্টুল পর্যন্ত। মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হেয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ, থ্রোট, এক্সটার্নাল থ্রোট, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল। স্টুল পর্যন্ত কতটি? 17টি। সম্মানিত উপস্থিতি, আমরা যখন প্রতিশব্দ লিখি, দিনের বিপরীত রাত, স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, সকাল সন্ধ্যা, উত্তর দক্ষিণ, ঠিক তেমনি করে পায়খানার বিপরীত পায় আমরা প্রস্রাব। 17 নম্বরে পায়খানা যেখানে শেষ, সেখান থেকে প্রস্রাবের পর্ব শুরু। প্রস্রাবের পর্ব শুরু করতে হলে আপনাকে প্রস্রাবের জন্য আগে ট্যাঙ্কি তৈরি করতে হবে, যার নাম হচ্ছে ব্লাডার। এই যে ধরছি আমি বলছি ব্লাডার, স্টুলের পরে হচ্ছে ব্লাডার। ট্যাঙ্কি তৈরি করলেন, এবার পানি তুলতে বটল লাগবে, এবার কিডনি লাগিয়ে দেন। কিডনিস, 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 ব্লাডার, কিডনিস, প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন, ইউরেথ্রা, ইউরিন, ব্লাডার, কিডনিস, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন। সম্মানিত উপস্থিতি, ইউরিন পর্যন্ত কয়টি চ্যাপ্টার হলো? ইউরিন পর্যন্ত কয়টি? ইউরিন পর্যন্ত কয়টি চ্যাপ্টার হলো? ইউরিন পর্যন্ত
ইউরিন পর্যন্ত কয়টি চ্যাপ্টার হলো? মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হেয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ, থ্রোট, এক্সটার্নাল থ্রোট, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ব্লাডার, কিডনিস, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন। ইউরিন পর্যন্ত কয়টি হলো? 22টি। এবার যদি জানতে চাই ইউরিন যে রাস্তা দিয়ে বের হয় তার নাম কি? পুরুষদের ক্ষেত্রে যদি হয় তাহলে এবার ইউরিন যে রাস্তায় বের হচ্ছে সেটা হচ্ছে জেনিটালিয়া। জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেল, জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেল, জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেল, জেনিটালিয়া ফিমেল পর্যন্ত 24টি। আমি মাঝে মধ্যে গল্প করি, স্বামী স্ত্রী একসাথে থাকবে, স্বামী স্ত্রী একসাথে থাকবে, হয় ঝগড়াঝাটি অথবা ভালোবাসা, একটা না একটা হবে। যেটাই হোক না কেন খুব টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, দ্রুত শ্বাস প্রশ্বাস নিবে, যার জন্য জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেলের পরে শ্বাস প্রশ্বাসের পর্ব। আপনারা জানেন পায়খানার পরে শুরু হয় প্রস্রাবের পর্ব, জেনিটালিয়া মেল ফিমেলের পরে শুরু হয় শ্বাস প্রশ্বাসের পর্ব। তাহলে এবার শ্বাস পর্ব শুরু করছি। লেরিংস এন্ড ট্রাকিয়া, শ্বাস প্রশ্বাস নালী, লেরিংস এন্ড ট্রাকিয়া। রেসপিরেশন, রেসপিরেশন, কফ, এক্সপেক্টরেশন, চেস্ট, ব্যাক। লেরিংস এন্ড ট্রাকিয়া, respiration, cough, expectoration, chest, back, extremities. Larynx and trachea, respiration, cough, expectoration, chest, back. ব্যাক পর্যন্ত কয়টি অধ্যায় হলো? যাদের জানা আছে দ্রুত লিখে জানান। চেস্ট, ব্যাক, এক্সট্রিমিটিস পর্যন্ত কয়টি চ্যাপ্টার হলো? এক্সট্রিমিটিস পর্যন্ত তাড়াতাড়ি লিখুন। মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হেয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ, থ্রোট, এক্সটার্নাল থ্রোট, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ব্লাডার, কিডনিস, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন, জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেল, লেরিংস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন, কফ, এক্সপেক্টরেশন, চেস্ট, ব্যাক, এক্সট্রিমিটিস। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত এক্সট্রিমিটিস পর্যন্ত কয়টি চ্যাপ্টার বললাম একটু লিখে জানান। এক্সট্রিমিটিস পর্যন্ত যিনি লিখছেন 32 রং নাম্বার, 33 রং নাম্বার, 31 সঠিক নাম্বার। এক্সট্রিমিটিসে পড়ে বাকিগুলি যখন আসবে আমি সহজে মনে রাখার জন্য বলি, শুইল, শীত লাগলো, জ্বর আসলো, ঘাম দিল, চর্মে দিল। শুইল, শীত লাগলো, জ্বর আসলো, ঘাম দিল, চর্মে দিল। স্লিপ, চিল, ফিভার, পাসপিরেশন, স্কিন। স্লিপ, চিল, স্লিপ, চিল, পাসপিরেশন, ফিভার, পাসপিরেশন, স্কিন। স্লিপ, চিল, ফিভার, পাসপিরেশন, স্কিন। শুইল, শীত লাগলো, জ্বর আসলো, ঘাম দিল, চর্মে দিল। সম্মানিত উপস্থিতি, এই চর্ম পর্যন্ত কয়টি চ্যাপ্টার হলো একটু দ্রুত লিখে জানান। রোগীরা বিরক্ত হচ্ছে, এখনই ছেড়ে দিতে হবে। রোগীরা বিরক্ত হচ্ছে, এখনই ছেড়ে দিতে হবে।
এই স্কিন পর্যন্ত কয়টি চ্যাপ্টার হলো? তাড়াতাড়ি লিখুন। স্কিন পর্যন্ত ছত্রিশ। সর্বশেষ একটি বাকি, যার নাম হচ্ছে জেনারেটিস। ডাক্তার আবু দারদা সব দিয়ে দিচ্ছেন, ধন্যবাদ। আর একটি বাকি আছে জেনারেটিস। মোট হচ্ছে 37টি অধ্যায়। আমি আরেকবার রিভিউ করছি। মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হেয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ, থ্রোট, এক্সটার্নাল থ্রোট, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ব্লাডার, কিডনিস, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন, জেনিটালিয়া ফিমেল, লেরিংস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন, কফ, এক্সপেক্টোরেশন, চেস্ট, ব্যাক, এক্সট্রিমিটিস, স্লিপ, চিল, ফিভার, পাসপিরেশন, স্কিন, জেনারেটিস। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যারা আছেন, যারা একেবারে নতুন, এই ক্লাসটি শেষে আরো কয়েকবার শুনে নেবেন, তাহলে আপনাদের ইনশাআল্লাহ হয়ে যাবে 37টি চ্যাপ্টার কমপ্লিট। 37টি চ্যাপ্টার কমপ্লিট ইনশাআল্লাহ। আমরা আগামী দিন থেকে 11 নম্বর স্লাইড সাব অঙ্গ নিয়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ। আগামী দিন সাব অঙ্গ নিয়ে শুরু করব। ক্লাস থেকে বের হওয়ার পর আপনারা যারা নতুন আরো দুই একবার শুনবেন। আর আমার আইডিতে ফারুকি এইচএসআরএফে আজকে যে দুটি লেখা দেওয়া আছে, লেখা দুটি একবার দেখে নেবেন। শেষ লেখা দেওয়া আছে, হ্যাঁ কিংবা না সূচক প্রশ্ন রুগীকে করা যাবে না। আর যদি রুগী, আরেকটি হলো তার আগেরটা হচ্ছে, রুগী যদি অতিরঞ্জিত করে তার সমস্যা বলতে থাকে, সেটা সঠিক কিংবা ভুল তা আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। এই দুইটি লেখা পড়ে নেবেন এবং রেপার্টরিতে একটু মিলিয়ে নেবেন। এই দুটি লেখা পড়বেন এবং অর্গানের কত নম্বর অ্যাপোরিজম তাও আপনারা লিখে জানিয়ে দিবেন। রুগীরা বিরক্ত হচ্ছে, আজ সময় দেওয়া যাচ্ছে না। ইনশাআল্লাহ আগামী দিন আমরা আবার শিখব 11 নম্বর স্লাইড থেকে সাব অঙ্গ। আর যারা এখনো অধ্যায়গুলি আয়ত্ত করতে পারেন নাই, এই ভিডিওটা আরো দুই একবার শুনে নেবেন, তাহলে আপনার হয়ে যাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।